মানুষের মৃত্যু হলো, গবাদি পশুর মৃত্যু হলো, বন্যার জলে ভেসে গেল বাড়ি ঘর, আসবাবপত্র, কৃষি জমি, আর সবকিছুর সাথে ভেসে গেল, ভিজে গেল, নষ্ট হয়ে গেল বহু বই, খাতা, শিক্ষা সামগ্রী। চলতি বছরের ভয়াবহ বন্যায় একদিকে রাজ্যের কৃষি, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় যেমন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক তেমনি প্রভাব ফেলেছে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রেও। কিছু ক্ষয়ক্ষতির প্রভাব আমরা দ্রুত টের পাই বা দেখতে পাই। বন্যায় বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, তার ছিঁড়ে গেছে, রাস্তা ভেঙে গেছে, কালভার্ট ভেঙে গেছে, এগুলো আমরা খুব সহজেই লক্ষ্য করতে পারি। কিন্তু কয়েকদিনের এই ভারী বৃষ্টি রাজ্যের শিক্ষার কি কি ভাসি নিয়ে গেছে, কি কি ক্ষতি করেছে তা বুঝতে হয়তো আমাদের কিছুটা সময় লাগবে। প্রায় 41 বছর পর 2024 সালের বন্যা দীর্ঘস্থায়ী হয়েছে। বহু এলাকায় অনেক দিন জল জমেছিল, যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বিদ্যালয়ও। তাছাড়া বাড়িঘরে জল প্রবেশ করে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ নষ্ট হয়েছে বহু বই খাতা। অন্যদিকে বন্যার কারণে বহু শিক্ষা প্রতিষ্ঠানকে ত্রাণ শিবির হিসেবে ব্যবহার করা হয়েছে। বহু ছাত্রছাত্রীরা, বিশেষ করে গোমতী ও দক্ষিণ জেলায় অনেক ছাত্রছাত্রীরা এখনো কিন্তু ত্রাণ শিবির ছেড়ে বাড়ি যেতে পারেননি। পাশাপাশি এই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বহু শিক্ষকের বাড়িঘর। তাই প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতিতে রাজ্যের শিক্ষার্থীরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হয়েছে? বিভিন্ন স্কুলগুলো যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কি পূরণ করা সম্ভব হবে? শিক্ষার্থীদের ক্ষতিপূরণের বিকল্প কি? কি উদ্যোগ নিচ্ছে দপ্তর? কিভাবে স্বাভাবিক ছন্দে ফিরবে রাজ্যের শিক্ষাঙ্গন? চলুন তা নিয়ে আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বন্যায় রাজ্যের শিক্ষার ক্ষতি এবং এর থেকে উত্তরণের পথ নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট শিক্ষাবিদ, রয়েছেন শৈবাল রায় এবং ননীগোপাল দেবনাথ। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। শৈবালবাবু, প্রথমে আপনার কাছে আসি। আবহাওয়া দপ্তরের সতর্কতা ছিল, কড়া সতর্কতা ছিল। ভারী বর্ষাও শুরু হয়ে যাওয়ার পর আমরা দেখলাম স্কুল ছুটি ঘোষণা করতে হলো দপ্তরকে। তো দপ্তরের এই বিলম্ব করার পেছনে কি কারণ দেখছেন? কারণ 21 তারিখ, 20 তারিখ দক্ষিণ ত্রিপুরা স্কুল বন্ধ করা হয়েছিল এবং 21 তারিখ যখন আগরতলা শহর প্লাবিত, গোটা ত্রিপুরা রাজ্যের প্রায় 4টে জেলার বেশিরভাগ এলাকা প্লাবিত, তখন কেন স্কুল বন্ধ করতে হলো? আগে থেকে কেন দপ্তর সতর্ক হলো না? কি বলা যায় বলুন তো? বিষয়টা হচ্ছে একটা ছোট্ট গল্পের বা কথা। যখন ছোট ছিলাম তখন রেডিও ছিল, টিভি ছিল না। রেডিওতে কেউ যদি শুনতেন যে আবহাওয়ার খবর সকালবেলা দিত, খবরের নিউজের আগে, আজ ভারী বৃষ্টি হবে, তাহলে অনেক বয়স্ক মানুষরা ছাতাটা বাড়িতে রেখে যেতেন। যদি বলতেন যে আজ রৌদ্রোজ্জ্বল থাকবে, তাহলে ছাতাটা নিয়ে বেরোতেন, কারণ তাহলে বৃষ্টি হবে। কারণ রেডিওতে যা বলছে তার নাকি উল্টোটাই হতো। এখন আজকের এই ডিজিটাল যুগের দিনে আমাদের শিক্ষা দপ্তর কি এরকমই ভাবছিল কিনা কে জানে। যে যা দিচ্ছে এরকম মেসেজ তো প্রায়ই আছে। এবং এর আগে বেশ কয়েকবার হয়েছে, যখনই দেখা যাচ্ছে ন্যাচারাল ক্লাইমেটি, অমুক ঝড় হবে, এই হবে, সেই হবে, ছুটি ঘোষণা করলো, তারপরে আর কিছু নেই। এখন এই সমস্ত ঘটনা থেকেই কি দ্বিধান্বিত ছিল যে আসলে ছুটি লাগবে কি লাগবে না, বা কতটুকু হবে, বা দপ্তরের পক্ষ থেকে আবহাওয়া দপ্তরের সাথে যোগাযোগ করে কোনো খবরাখবর নিয়েছিলেন কিনা, যে আসলে কি হবে বা কি হতে যাচ্ছে, এই কোঅর্ডিনেশনটা মনে হচ্ছে যে ছিল না। ওকে, তাহলে গল্পটা তো সেই জায়গায় দাঁড়াচ্ছে, বাঘ আসে, কিন্তু যেদিন সত্যি বাঘ এলো তখন দেখা গেল স্কুল খোলা। এবং সবচেয়ে দুর্ভাগ্য বিষয়, এবং যদিও এখানে আবার একটা ভাগ্যের বিষয় আছে যে তেমন কোনো এই ব্যাপারটাতে ক্ষয়ক্ষতি হয়নি ভাগ্যবশত, যে 21 তারিখ যখন স্কুল বন্ধ বা ছুটি দেওয়ার ঘোষণা যখন হয়, ততক্ষণে কচি কাচারা কিন্তু স্কুলে। রনিবাবু, এই জিনিসটা খেয়াল করেছেন কিনা আপনারা জানি না, ওই সময় কিন্তু বিশৃঙ্খলা যখন দেখা দিয়েছে অলরেডি, আগরতলা শহর প্লাবিত, অনেকেই স্কুলে পাঠিয়ে দিয়েছেন ছেলে মেয়েকে, ছোটরা বিশেষ করে,
এবং যখন স্কুল বন্ধ করার কথা হলো, স্কুল যখন ফিরে আসবে বাড়িতে, তখন আসতে পারছে না, তখন কিন্তু অলরেডি জলে আটকে গেছে, অনেকেরই পার্সোনাল ভেহিকেল যানবাহন জলে আটকে গেছে, বা কোনো পাবলিক ভেহিকেল ছিল না ওই সময় রাস্তায়, বা আমরা এমনও দেখেছি সেই দিন স্কুল যে বিভিন্ন যে বেসরকারি স্কুলগুলো সেগুলোর বাসও কিন্তু আটকে পড়েছে জলের মধ্যে। তাহলে বিশৃঙ্খলাটা চিন্তা করুন, কোন জায়গায় দূরদর্শিতার অভাব ছিল। তাহলে প্রথমে আমি নিউজ ভ্যানগার্ড এবং যারা দর্শক এবং শ্রোতা যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করলেন এটা তো একটা একেবারেই সঙ্গত প্রশ্ন এবং যুক্তিগ্রাহ্য প্রশ্ন। এখন বিষয়টা হলো, আমি কেন বাড়িতে জল রাখবো? এখনো তো আমার আগুন লাগেনি বা আমার পিপাসা পায়নি। আচ্ছা, তো বিষয়টা অনেকটা এইরকম, একটা গভর্নমেন্ট এখন ধরুন আধুনিক যেই সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম বা ওয়েদার রিপোর্টের যে সিস্টেম, তো সবকিছু মিলে এটা এখন এত বেশি আর কি, মানে মোবাইল পর্যন্ত আমরা দেখি, আমরা নিজেরাই পেয়ে যাই। কিন্তু গভর্নমেন্টের শিক্ষা দপ্তর বা ত্রিপুরা সরকার কি বুঝলো বা কিভাবে তাদের ডিসিশনটা নিল তারা, বা কেন তারা নিতে পারলো না, আমার তো মনে হয় এখানে সম্পূর্ণ তাদের দূরদর্শিতার অভাব আছে এবং যে বিষয়টা নিয়ে ভাবেইনি তারা। এবং বৃষ্টিটা কিন্তু হঠাৎ আসেনি, বৃষ্টিটা কিন্তু হচ্ছিল আগের থেকেই। এবং আপনি দেখবেন, আমার তো এত বছর বয়সে আমি এইরকম বন্যা ত্রিপুরা রাজ্যে আর পাইনি, আমার বয়সে আমি পাইনি, জানি না অন্য কোনো আবহাওয়ার রেকর্ড কিরকম থাকে। বন্যা ত্রিপুরা রাজ্যে কিন্তু এটা আবার প্রথম হয়েছে, ব্যাপারটা এমন নয়। 83 পর এই ধরনের ভয়াবহ বন্যা 41 বছর পর, কিন্তু এট এ টাইম সারা রাজ্যকে গ্রাস করা বন্যায়, এটা একটা অভূতপূর্ব ঘটনা। এটা কিন্তু আগে 83 সালে এতটা ব্যাপক হয়েছে কিনা আমার জানা নেই। কিন্তু বর্ষা আগে হতো, ধরুন না 5 দিন 7 দিন 10 দিন, আমি 15 দিনের বর্ষাও দেখেছি, আমরা ছোটবেলায় দেখেছি। ওই বর্ষা তো এখন নেই। কিন্তু এখন আবার ওই রকম বর্ষা হবে না। 2 বছর বৃষ্টি হয়নি, হাওড়া নদীতে জল বাড়েনি, গোমতীতে জল বাড়েনি। আমি যদি এই প্রত্যাশায় যদি থাকি তাহলে তো আমার মহা সমস্যা হয়ে যাবে। এবং আপনি যেটা বললেন, স্কুলে বাস চলে গেছে, সকালবেলা স্কুলে বাচ্চারা গেছে, একদম আপনি ডিপার্টমেন্টের কোনো নজর নাই। আপনি ভাবেন তো দেখি, যেই পরিস্থিতিটা হয়েছে, যদি একটা গাড়ি যদি জলের নিচে চলে যেত, একদম 2টো বাচ্চা যদি মারা যেত, তাহলে কি ভয়ঙ্কর অবস্থা হয়ে যেত। তারপরে তো আমি বলবো যে ত্রিপুরা অত্যন্ত ছোট্ট রাজ্য, পরবর্তী সময় আসবো যদি আলোচনার প্রসঙ্গে আসে, সেখানে 32 জন লোক মারা গেল। একদম সেটা 32 জন লোক মারা গেল, এবং কত পশু পাখি, মানে গৃহপালিত পশু পাখি বলছি, ধ্বংস হয়ে গেল, ভেসে গেল। আমরা দেখেছি বাড়ি ঘর কি পরিমাণ। আপনি যতটুকু আমার কাছে খবর, এখানে বন্যাটা 2টো ক্যারেক্টার আছে, আপনি দেখবেন। কিন্তু বললাম দক্ষিণ ত্রিপুরার চিত্রটা কিন্তু ভিন্ন। গোমতী অববাহিকা অঞ্চলটা, অমরপুর, উদয়পুর বা সোনামুড়া মিলে আর কি, যেটা মানে গোমতী নদী যেই যে অঞ্চলটা দিয়ে গেছে, সেই জায়গায় কিন্তু অবস্থাটা বেশি খারাপ, সিভিয়ার হয়েছে। এটার অন্য কারণ আছে, একদম হ্যাঁ, কারণ এটা জলটা বাংলাদেশে যখন স্ট্যাগনেন্ট হয়েছে, ওখানেও জলটা নামতে পারছে না, একদম। এবং এখানে মানে ভয়ঙ্কর অবস্থা। আপনি দেখবেন আমতলী, গর্জনমুড়া থেকে শুরু করে সোনামুড়ার ব্যাপক অঞ্চল, এবং আরো বিশেষ মাঠ ওয়ালগুলো যারা আছে, যে ওয়ার্ডগুলো আছে, আপনি গিয়ে দেখবেন যে এখানে হয়তো 2টো ঘর ছিল এক বাড়িতে, বা 3টে ঘর ছিল, আপনি চিহ্নই পাবেন না। এবং অন্য জিনিস তো দূরের কথা, ভয়ঙ্কর ডিস্ট্রাকশন, ধ্বংসলীলা কাকে বলে আর কি। ঠিক, আমরা সেটার জন্যই যে আলোচনাটা করছিলাম, যে এই ধরনের বন্যা প্রাকৃতিক দুর্যোগ তো হবেই, কেন প্রকৃতি আমাদের বশীভূত নয়। আমরা যতই প্রকৃতিকে বশ করার চেষ্টা করি, প্রকৃতি নিজের খেয়াল খুশি মতোই চলবে, এবং প্রকৃতির ওপর যত আমরা অত্যাচার করব, প্রকৃতি এইভাবে কিন্তু রিটিলেট করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ধরনের সতর্ক ছিল আগে থেকে, আবহাওয়া দপ্তর এভাবে সতর্ক করেছে আমাদেরকে, আমরা সতর্কিত ছিলাম। 21 তারিখ সকালে যখন ছোটদের মর্নিং শিফটের স্কুল অলরেডি শেষের পথে, তখন দপ্তর জানিয়েছে যে স্কুল বন্ধ রাখা হচ্ছে। অথচ 20 তারিখ কিন্তু আগরতলা শহরের এক প্রান্তে
বুক অব দি জল ছিল, সেখানে মানুষের বাড়িঘর অলরেডি প্লাবিত, এমনকি ন্যাশনাল হাইওয়ে এইটাও কিন্তু বন্ধ হয়ে পড়েছিল 20 তারিখ দুপুর থেকেই, সকালেই বলতে গেলে প্রায়। সেখানে বলদাখাল এবং বলদাখালের শ্রীলঙ্কা বস্তি এবং চন্দ্রপুর আইএসবিটির সামনে রেশমবাগান সেই জায়গাতে কিন্তু জল ছিল। তাহলে তার সেদিন আগরতলা শহরে কোনো সমস্যা হয়নি। একই পাশাপাশি সেদিন কিন্তু গোমতী এবং দক্ষিণ ত্রিপুরাতে বৃষ্টি হচ্ছিল। তাহলে শৈবালবাবু, এখানে কি প্রশ্ন আসে যে দপ্তর কি তাহলে শুধু আগরতলা শহরের রাজপথটাকে দেখি ডিসিশন নিল, আর বাকি গোটা রাজ্যের চিত্র কি দপ্তরের কাছে ছিল না? যেটা আমি আগে বললাম, ননীবাবু বললেন, বা আপনিও যেটা বলছেন যে কোঅর্ডিনেশনের নিশ্চিতভাবেই ঘাটতি ছিল, এবং যেটা বলছেন যে আগরতলা শহর শুকনো সুতরাং সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু এটা কিন্তু বাস্তব নয়। কারণ 20 তারিখ থেকেই সাউথের স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল, সাউথ ডিস্ট্রিক্টের বা এই জায়গাগুলিতে যেখানে এফেক্টেড হয়েছে সেখানে স্কুলগুলি 20-21 জন্য প্রাথমিক অবস্থায় বন্ধ দিয়ে দেওয়া হয়েছিল। এবং যেটা বললেন যে আমাদের মিউনিসিপ্যালিটির অংশ যে বলদাখাল, এগুলি তুমি এখন নগর পঞ্চায়েতের আমাদের মিউনিসিপ্যাল কাউন্সিলের সেখানে জল এসছে, শহরের মধ্যে হয়তো তখনও বৃষ্টির জলটা জমেনি, এখানে তো বন্যা হয়নি, এখানে স্ট্যাগনেন্ট ওয়াটারে আমাদের সমস্যা তৈরি করেছে, এটা হয়নি। তো এর জন্য যদি এই ধরনের ভাবনা চিন্তা, যখন রাস্তায় জল উঠলো, এখন শুনতে হয়তো খারাপ লাগবে যে আমাদের শিক্ষা দপ্তরের আধিকারিকরা অফিসে যাওয়ার সময় রাস্তায় জল পেলেন, আটকে গেলেন, তখন গিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হলো যে বন্ধ করে দেবো? তখনই কি শীত ঘুম ভাঙলো? তাহলে এই প্রশ্ন তো সাধারণ মানুষ করতেই পারে। বোধোদয় তখনই হয়েছে, ঠিক বলেছেন আপনি, বোধোদয় তখনই হয়েছে। এখন এটা ছিল বন্ধের ব্যাপারটা, চলুন যা হয়েছে আমরা দেখে নিয়েছি। এবার স্কুল খোলার ক্ষেত্রেও তাড়াহুড়ো করা হয়েছে বলে অনেকেই বলছেন, এই ব্যাপারটাতে কি মনে করেন আপনারা? এটাতে আমি একটা মজার কথা বলছি। ধরুন স্কুল বন্ধ হয়েছে, প্রথমে একদিন দুদিন, এবারে আস্তে আস্তে আনটিল ফার্দার অর্ডার করা হলো, শনিবারে করা হলো আনটিল ফার্দার অর্ডার, রবিবারে হায়ার এডুকেশন ডিরেক্টর, স্কুল এডুকেশন ডিরেক্টর এবং এসসিআইটির ডিরেক্টর সহ আধিকারিকরা বসে সাংবাদিক সম্মেলন করলেন। সেখানে বললেন যে আমাদের 2টো স্কুল সম্পূর্ণভাবে ভেঙে গেছে, পুরো তৈরি করতে হবে, নামও বলেছেন। 209টা স্কুল পার্শিয়ালি ড্যামেজড, এগুলিকে ঠিক করতে হবে। 239টা স্কুলে ক্যাম্প আছে এখনো, এবং যেখানে ক্যাম্প আছে বা নেই সবগুলি স্কুলগুলিকে স্যানিটাইজ না করে আমরা স্কুলগুলি খুলতে পারছি না। তাই পরবর্তী নির্দেশ দেওয়া অপেক্ষা পর্যন্ত আমাদের স্কুলগুলি বন্ধ থাকবে সারা রাজ্যে, এবং স্কুল না কলেজগুলি পর্যন্ত। কয়েকটা কলেজও ড্যামেজ হয়েছে খুব সিভিয়ারলি, হায়ার এডুকেশন ডিরেক্টর আমাদের জানালেন। একদম রবিবারে বিকেলবেলা সাংবাদিক সম্মেলন করলেন, সোমবার দিন সরকারি ছুটি ছিল, মঙ্গলবার এবং সোমবার দিন রাত্রেবেলা, অর্থাৎ যেদিন বললেন যে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকবে তার নেক্সট ওয়ার্কিং ডে হচ্ছে মঙ্গলবার। সোমবার রাতে 7:30টার পরে পত্রিকার ভাষ্য অনুযায়ী বা আপনাদের সই করা হলো যে স্কুলগুলি কালকে থেকে খুলবে, যেখানে যেখানে মঙ্গলবার থেকে খুলে যাবে। তার মানে কয়েক ঘন্টার ব্যবধানে কি এমন হলো যে সবগুলি স্কুল খুলতে হবে, এবং যে স্কুলগুলি খুলেছে তাতে ক্যাম্প থাকুক আর না থাকুক, প্রত্যেকটা স্কুলে এই ধরনের বৃষ্টি বা এই ধরনের অবস্থার পরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করে ছেলে মেয়েদের স্কুলে পাঠানো কোনো অবস্থাতেই উচিত না। আনহাইজিনিক একটা অবস্থা থাকে, সেটা কে করবে সেটা হচ্ছে পরের কথা, কিন্তু এই জায়গাটার কোনো সুযোগ দেওয়া হলো না। এবং এমন সময় ঘোষণাটা দেওয়া হলো পরের দিন সকাল 6টার সময় স্কুলে যেতে হবে। মাস্টারমশাই জানলেন রাত 9টায়, 12 ঘন্টা সময় পেলেন না, স্কুলে যাওয়ার জন্য তাকে তৈরি করতে হবে। এবং যেহেতু দীর্ঘ সময় বন্ধ ছিল, প্রায় 1 সপ্তাহ বন্ধ ছিল স্কুলগুলি, বেশিরভাগ শিক্ষক মশাই তাদের বাড়ি ঘরে চলে গেছেন, ফ্লাড এফেক্টেড আছে কোথাও আছে, এগুলি এই জায়গাগুলিতে চলে গেছেন, তারা কি করে যাবেন? এবং পাবলিক ট্রান্সপোর্ট তখনও কিন্তু চালু হয়নি ঠিকঠাক মতো। তাহলে আগরতলায় যে মাস্টারমশাই আছেন তাকে যখন নর্থে বা সাউথে যেতে হবে, সাউথে এখনো যেতে পারছে না গাড়ি ঘোড়ার জন্য, যে তখন সমস্যা হচ্ছিল, যখন পাবলিক ট্রান্সপোর্ট প্রায় বন্ধ ছিল বললেই চলে। তখন এখানে 12 ঘন্টার নোটিশে মাস্টারমশাইদের বলা হলো স্কুলে যাও, ছাত্রদের বলা হলো স্কুলে এসো। এটা কি এত ইনডিসিশনে কেন ভুগছে ডিপার্টমেন্ট? এই প্রশ্ন মানুষ তো করবে। তাহলে এই জায়গাটাতে কি মনে করা হচ্ছে যে এই যে বন্ধটা কিসের জন্য করা হয়েছিল? ছাত্রছাত্রীদের বা এই যে রিস্ক হয়ে যাবে স্কুল খুললে পরে, বা যে ফ্যাক্টরগুলো শৈবালবাবু বলছিলেন যে এখানে ত্রাণ শিবির থাকলে সেগুলোকে স্যানিটাইজ করতে হবে, ডিসইনফেক্টেড করতে হবে, বা
একটা স্কুলে যখন এরকম একটা ত্রাণ শিবির চলে তখন সেখানে অনেকগুলো নোংরা থাকে, সেগুলো পরিষ্কার করতে হবে। সবকিছু গুছিয়ে কোথায় কি কি ধরনের সমস্যা হয়েছে, ছাত্রছাত্রীদের স্কুলে আনার আগে স্কুলের কি কি সমস্যা হয়েছে সেগুলো দেখার ব্যাপার আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ধরনের ফ্লাডের পর যেটা হয় সেটা হচ্ছে বিদ্যুৎ সংযোগের একটা বিশাল বড় সমস্যা থেকে যায় অনেক সময়। সেখানে শর্ট সার্কিট হওয়ার বা অনেক সময় এই ধরনের কোনো বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকে। তো সবকিছু কোনো কিছুরই বাজ বিচার কি করা হলো কি? পরের দিন স্কুলগুলো খুলে দেওয়া হলো এবং পরের দিন থেকে আমরা দেখেছি যথারীতি অনেকগুলো স্কুল একই রকম ভাবে চলেছে। এইটাও তো আমি কি বলবো বলুন, এত বড় সব অফিসাররা আছেন বা যারা দপ্তর চালান, মন্ত্রী আছেন, এখন বন্যা তো গেল, বন্যার কিন্তু পরে আফটার এফেক্টটা কিন্তু ভয়ঙ্কর। একদম রোগ শোক আমরা জানি, নানা রকম ধরনের ছোঁয়াচে রোগ হয়, অনেক কিছু হয়, জ্বর সর্দি জারিত আছে, জলবাহিত রোগ হয়। আর এটা তো গেল, ধরুন আপনি জলটা উঠলো কয়েক ঘন্টার মধ্যে নেমে গেল, তাহলে এটার মধ্যে কোনো ড্যামেজ বা পচন ধরে না। আমি ওই দিন আমাকে গর্জন মুরাদ থেকে একজন ফোন করছিল যে জল নেমে যাওয়ার পরেও আজকে ওরা বেরোতে পারছে না এবং তাদের বাজারে যেতে পারছে না। আচ্ছা, এই কারণে এত দুর্গন্ধ আর কি, পচা সমস্ত ব্যাপার সবকিছু জল জমেছিল এতদিন। তাহলে ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম স্কুল, শহরের কিছু বা হাইল্যান্ডে কিছু উঁচু জায়গা বাদ দিলে পরে যে সমস্ত স্কুলগুলিতে জল ঢুকেছে, তারপর শরণার্থীদেরকেও আপনি ধরুন যেখানে থাকতে দিয়েছে, এখানে তো আর এত রেডিমেড এত লোক, মনে করেন একটা হসপিটাল, একটা স্কুলে 200-300 লোক ঢুকিয়েছে, ঠিক 200-300 লোকের মানে ব্যবহারযোগ্য তো সেখানে কোনো টয়লেট ছিল না, বাথরুম ছিল না সেখানে, তো যত্র তত্ত্বই তারা গেছে, বা যারা উদ্বাস্তু হয়ে গেছে সেখানে বাড়িঘর হারা হয়ে, হয়তো তাদের যেই ছাগলটা বেঁচেছে, যে গরুটা তাদের এখনো জীবিত সেটাকে নিয়েও সঙ্গে গেছে, সেটাকেও তারা বাধা ছিল, বারান্দাতেই বাধা ছিল। হ্যাঁ, তাহলে এই স্কুলের অবস্থাটা কি? এবং চারিদিকে খুবই পচন, শুধু পচন আর পচন। পচনের নমুনাটা আমি বলছি, আপনার যে সমস্ত বাড়িতে ধরেন কিছু বাঁচাতে পারেনি, এই যে বইগুলো যে ভিজলো, বই ভিজলে আপনি যে কোনো বই দেখবেন কাগজে যদি জল লাগে সেই কাগজ কিন্তু আর কিছু করার থাকে না, আটকে যাবে। এখন এগুলো থেকে পৌঁছে যাওয়া একটা অবস্থা, দুর্গন্ধ, এই বাচ্চা তো এই বইও সংগ্রহ করতে পারবে না। এবং আপনার অনেকদিন, যেটা বললাম আমি সাউথেও, অনেকদিন জলটা স্ট্যাগনেন্ট থাকার পরে স্কুলগুলির ভিতরে যে ধরনের কোথাও সাপ ঢুকেছে, ব্যাঙ ঢুকেছে, কোথাও কোনো প্রাণী কোথাও মরেছে, বা ধরেন মানুষের যে বন্যার সময় কি হয়েছে, আপনার কাঁচা লেট্রিন আছে গ্রামে গঞ্জে, সব নোংরা এসে তো বেশি পড়েছে, এগুলো গিয়ে ঢুকেছে, ভালো খারাপ সব তো মিশে গেছে। তাহলে এই স্কুলটাকে পরিষ্কার না করে, স্যানিটাইজ না করে, হুট করে বলা যে অমুক দিন স্কুল খোলা হবে, তাহলে আগে স্কুলের পরিবেশটা ঠিক আছে কিনা, এবং এই ছোট ছোট বাচ্চাগুলো সেখানে যেতে পারবে কিনা, এবং বাচ্চা কি, আমি প্রসঙ্গক্রমে আরেকটা বলি আপনাদের, আমরা যেটা গভর্নমেন্ট রিপোর্টে যেটা পেয়েছি যে 1,30,000-এর মতো লোক বিভিন্ন শিবিরগুলো ছিল, 558টা কোটা জানি শিবির, এরকম 570টা, মানে এক এক সময় এক এক রকম গভর্নমেন্ট থেকেও বলা হয়। তো এই শিবিরগুলিতে তারা মানে ওই বাচ্চারা ছিল। আশ্চর্য ঘটনা, কিন্তু শিবিরে কারা ছিল, ধরুন একটা স্কুলে, এখানে একটা স্কুল আছে, এই স্কুলটার মধ্যে আশেপাশে যে সমস্ত লোকগুলো আছে তারা এসে ঢুকে, কিন্তু যারা ইন্টেরিয়ারে আছে, একটু ভিতরে যারা আছে, যেখানে কমিউনিকেশন নাই, আপনি জানেন ওই সমস্ত লোকগুলো কোথায় ছিল? এরা গাছের তলা ছিল, উঁচু জায়গাতে ছিল, পাহাড়ের উপর ছিল, সেখানে কিন্তু গভর্নমেন্টের কোনো ত্রাণ কিন্তু যায়নি, সেখানে যায়নি এবং উদ্ধারও করা যায়নি। আপনি যে সমস্ত বোর্ডগুলো দিয়েছে, অ্যাকচুয়ালি এই বোর্ডগুলো মোটামুটি ধরুন আরবান এরিয়াতে বা যেখানে মোটামুটি চলতে পারে এই সমস্ত জায়গাতে কিন্তু বেশি ঘোরাঘুরি করেছে, এবং ত্রাণ কার্যের ক্ষেত্রেও কিন্তু চোখের সামনে যাদেরকে পেয়েছে তাদেরকেই। বা এখন ধরুন বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন থেকে প্রচুর পরিমাণে ত্রাণ কার্য হচ্ছে, ভালোই হচ্ছে, বেশ আশাব্যঞ্জক। আমরা মানে এতটা আশা করিনি, এখন ত্রাণের বন্যা হচ্ছে, শুনুন না, হ্যাঁ ত্রাণের বন্যা হচ্ছে, কিন্তু আপনি জানেন এইটাও যেখানে গাড়ি ঘোড়া যায় বা যেখানে ধরুন একদম অ্যাভেলেবেল মানে কমিউনিকেশনের সুবিধা আছে সেখানে যাচ্ছে, কিন্তু ওই যে প্রত্যন্ত অঞ্চলে, ওই যে বললাম মাড ওয়ার্ল্ড চলে গেছে কারো বাড়িতে বা কারো উঠানে বা কোথাও, তারা ত্রাণ শিবিরেও আসতে পারেনি। তো ত্রাণ শিবিরে যে সংখ্যক লোক সরকারি হিসেব মতো ছিল, তার বাইরেও কিন্তু একটা বিশাল সংখ্যক
ছেলে মেয়ে মানে পরিবার ওই ত্রাণ শিবিরের বাইরেও আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তারা উঁচু জায়গায় যেখানে জলটা যায়নি, বহুত কষ্টে হোক, 7 তারিখ হোক। এমনও পরিবার আছে তার পরিবারের বইপত্র তো দূরের কথা, কাপড় চোপড়ও নিতে পারে, পরনের যে কাপড়টা ছিল শুধু এটা নিয়ে গেছে। একদম সেটা আমরা প্রত্যক্ষ করছি। একই কাপড় পরে 7 দিন বলছে, একই কাপড় ভিজছে, একই কাপড় শুকাচ্ছে, আবার মানে গায়ে আছে শরীরেই একই কাপড় পরে 7 দিন কাটাচ্ছেন। এখন যখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা থেকে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে তাদের কাছে, একটা কাপড় চাইছেন, কেউ একটা কাপড় বা কেউ একটা কলম চাইছেন, একটা পেন্সিল চাইছেন, একটা খাতা চাইছেন। মানুষ এই ধরনের পরিস্থিতিতে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা শিক্ষা দপ্তরের এই যে স্কুল বন্ধ করা এবং খোলা নিয়ে প্রশ্ন করছি, কিন্তু একটু জানতে ইচ্ছে করে যে এই মুহূর্তে আমাদের এই যে বন্যা হলো সুবল বাবু, এই বন্যায় রাজ্যের শিক্ষার্থীদের কতটা ক্ষতিগ্রস্ত করে গেল এবং কারা বেশি ক্ষতিগ্রস্ত হলো, ছোটরা না বড়রা? না, এই বন্যা যেটা বলছেন, যেহেতু যে প্রায় 4 দশক পরে এরকম একটা বন্যা হলো। 4 দশক আগে আমরা মোটামুটি ম্যাচুরই ছিলাম, কিন্তু তখন এখনকার মতো এত ডিজিটাল প্ল্যাটফর্ম না থাকাতে আমরা তো সেভাবে ছবিও পাইনি, দেখতেও পাইনি, প্রচারও হয়নি, নিউজ মিডিয়াতেও আসেনি, কিন্তু এখন আসছে। কিন্তু সে ছোট বন্যা হোক আর বড় বন্যা হোক, যখন একটা মানুষকে বা একটা পরিবারকে তার ঘর ছেড়ে বেরিয়ে আসতে হয় এই হঠাৎ করে জল চলে আসার জন্য, এবং জল যখন আসছে তার প্রথমে বারান্দায় আসছে, তারপর ঘরে ঢুকছে, তারপর আস্তে আস্তে চেষ্টা করে অনেকক্ষণ বাড়ি আগলে থাকতে চেষ্টা করে, খাটের উপরে উঠে বসতে, খাটের উপরে চেয়ার, এরপরে দেখা গেল যে কেউ তো এবার সিলিং এ উঠেছে। এবার সিলিং এ ওঠার পরে বিপদ হয়েছে, দরজা পর্যন্ত লেভেল জল। এবার তো ডুব সাঁতার না জানলে সে দরজা দিয়েও বেরোতে পারছে না, আটকে বসে আছে। তো এই অবস্থাতে সবচেয়ে বেশি এফেক্ট হয় বাচ্চাদের মনে, কারণ বড়দের মনে হয়তো একটা পূর্ব প্রস্তুতি থাকে, এরকম হলে এরকম হতে পারে, কিন্তু বাচ্চাদের মনে যে ট্রমা যে কাজ করে, যে মানসিক যে ক্ষতিটা হয়, এই ক্ষতিটাকে দেখা যায় না, কিন্তু পোষানো, এটাকে পুষিয়ে দেওয়া, এটা খুব কঠিন ব্যাপার। এবং এই যে মনস্তাত্ত্বিক যে আঘাতটা তার উপরে আসে, সেটা তার রিকভার করতে প্রচুর সময় লাগবে। এবং তার জন্য যদি আমরা প্রপার কাউন্সিলিং স্কুলগুলিতে আমরা করতে পারি, যে কারা এরকম ট্রমাটাইজ হয়ে আছে বা কি আছে, তারা স্কুলে আসতে চাইবে না বা ভয় পাবে বা জল দেখলে ভয় পাবে। এবং আপনি বলছিলেন যে স্কুল খুলে মৃত্যু, আমরা তো অলরেডি দেখেছি, এখন এটার সাথে সরাসরি বন্যা জড়িত আছে কিনা জানি না, মান্দায় একটা ছেলে একটা বেসরকারি স্কুলে ইলেকট্রিক শকে মারা গেছে, তার সাথে বৃষ্টি বা বন্যার যোগাযোগ আছে কিনা জানা গেলে, ইনভেস্টিগেশন হলে জানা। সেখানে আপনাদের জানিয়ে রাখি, আপনারা জানেন কিনা ব্যাপারটা, যেটা গতকালকের ঘটনা এটা, এবং আজ জানা গেছে এবং নিউজ ভ্যানগার্ড জেনেছে যে সেই যে বেসরকারি স্কুল, সেখানে কিন্তু বৈধ কোনো বিদ্যুৎ সংযোগ নেই, অবৈধভাবে তারা বিদ্যুৎ সংযোগ নিয়েছিল। এবং এটা খুব দুঃখজনক ব্যাপার, একটা বেসরকারি স্কুলে অবৈধভাবে বিদ্যুৎ নেওয়া। এইগুলি তো যে বলছি যে এই ধরনের দুর্ঘটনা তো ঘটতেই পারে। এবং আমার আজকেই সোশ্যাল মিডিয়াতে দেখলাম, আমাদের একজন প্রধান শিক্ষক বন্ধু বলছেন যে হঠাৎ করে তার কাছে ক্লাস 6-এর কয়েকটা স্টুডেন্ট এলো, বলছে কি ব্যাপার, বলে আমাদের পারমিশন দিতে হবে। কিসের পারমিশন? তাদের একটা পাশের একটা ত্রাণ শিবিরে যাওয়ার পারমিশন দিতে হবে। বলে কেন? বলে ওখানে আমাদের ক্লাসের একটা মেয়ে ওই শিবিরে আছে, সে এই বন্যায় তার 3 ভাইকে হারিয়েছে, সুতরাং তাদেরকে যেতে দিতে হবে। ওই প্রধান শিক্ষক নিশ্চয়ই তাদের পারমিট করেছে এবং তাদের সাথে টিচারদের গাইড দিয়েই ত্রাণ শিবিরে গেছে। ওই স্টুডেন্টরা গিয়ে ওই মেয়েটার সাথে, যার 3টে ভাই হারিয়েছে পরিবারে, তার সাথে কথা বলেছে। তো এই যে বিষয়টা, ওই মেয়েটার যে ট্রমা এবং তার বান্ধবীদের যে বা বন্ধুদের যে ক্লাসমেটদের যে ট্রমা, যে এই ধরনের বন্যা এইভাবে একটা মৃত্যু বা এক পরিবারের 3টে ছেলে বা 3টে ভাইকে হারানো, এই ট্রমাগুলি থেকে বেরিয়ে আসা খুব কঠিন। এবং এর সাথে যেটাগুলি বলছেন বই খাতা, এগুলি তো আছেই। এবং আমাদের বাচ্চাদের আমরা দেখি যে ধরুন বই সে দাগায়, মার্ক করে,
যে আমি একটা পড়লাম, এখান থেকে এখানে আমি একটা মার্ক করে রাখলাম, এটা আমার এই প্রশ্নের উত্তর। তাকে আমি নতুন বই দিলাম, কিন্তু ওই দাগ মার্ক করা তো আর হবে না, সেই পুরনো বইটা যা পারপাস সলভ করতে সেটা হবে না। 5 মাস ধরে সে যে নোট বইতে লিখেছে সেটা যখন হারিয়ে যাবে, আমি তাকে 100টা খাতা দিতে পারি, 50টা কলম দিতে পারি, সেই নোটগুলি তো সে পাবে না। আর এই লসগুলিকে কিভাবে পূরণ করা যাবে? ঠিক, এই লসগুলোকে কিভাবে পূরণ করা যাবে, এবং এগুলোই আমি বলছিলাম যে শর্ট টার্ম লস যেগুলো আমরা চোখে দেখি, ব্রিজ ভেসে গেছে, কালভার্ট ভেসে গেছে, রাস্তা ভেঙে গেছে, এগুলো তো ঠিক করে নেওয়া, এগুলো ঠিক করে নেওয়া যাবে। পরিকাঠামো আবার চলে আসবে, টাকা আসবে কেন্দ্র থেকে। 18,000 কোটি টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, এবং কেন্দ্র সরকার সহায়তা করবে এবং সেগুলো আবার জায়গায় চলে আসবে। কিন্তু এই যে ছেলেটা বা যে ছাত্র 6 মাসে তার লেখার খাতাটা ভেসে গেল, বা সেগুলো যেটা বলছেন আপনি, যে মার্ক করা যে বইটা ভিজে গেল, নষ্ট হয়ে গেল, সেটা কি করে সে পাবে? এটার প্রভাব কিভাবে পড়বে বাবু, এটা কি মনে হয় আপনার? এই যে শিক্ষা, এই বন্যার প্রভাবটা শিক্ষার আঙিনায় কিভাবে পড়বে? না দেখুন, এখানে তো তার নোট খাতা বা দাগানো, সে তার তো একটা প্রিপারেশন ছিল। সে হয়তো স্কুলের টিচাররা তাকে হেল্প করেছে, বা তার প্রাইভেট টিউশন নিয়েছে, তার একটা প্রিপারেশন ছিল, এগুলি তো সব নষ্ট হয়ে গেল। এটা তো ঘটনা, এটা তো রিকভারি করা সম্ভব না, কারণ প্রকৃতির সঙ্গে কারো হাত নেই, এই লসটা তাকে মানতেই হবে। কিন্তু অন্য যে একটা ব্যাপার ভয়ঙ্কর আর কি আমার কাছে মনে হচ্ছে আর কি, সেটা হলো বন্যায় যদি 17,000 কোটি টাকা বা কোথাও 15,000 কোটি টাকা, আপনি বললেন 18,000 কোটি টাকা, এত টাকা সম্পদ নষ্ট হয়েছে ত্রিপুরা রাজ্যে, ছোট্ট রাজ্য। তো কিন্তু আমরা দেখলাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যাসিস্ট্যান্স এখন পর্যন্ত মাত্র 40 কোটি টাকা এসেছে, সেটা এসডিআরএফ এর যে ফান্ড থেকে সেখান থেকে রিলিজ করা হয়েছে, অ্যাডভান্স রিলিজ করা হয়েছে। আর মধ্যপ্রদেশ গভর্নমেন্ট বোধহয় 20 কোটি টাকা দেবে বলছে ত্রিপুরা গভর্নমেন্টকে, বা উত্তরপ্রদেশের থেকেও শুনছি বিভিন্ন জায়গা থেকে আসছে। এগুলো কবে আসবে, কবে কি হবে তো জানি না। আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটাও কি অ্যাকচুয়ালি রিলিজ হয়েছে কিনা সেটাও তো বলা মুশকিল। 40 কোটি টাকা এটা কোনো ব্যাপারই না। আর ত্রিপুরা সরকার বিশেষ কোনো অ্যালটমেন্ট করেছে কিনা, আপনারা তো সাংবাদিক মাধ্যমে আছেন, বা আমরা তো ধরেন ঘরেই থাকি, সবকিছু এত তো আর খোঁজ খবর রাখি না। গভর্নমেন্ট কি কোনো রকম এরকম বাল্ক অ্যামাউন্ট টাকা যে এরকম অ্যালট করেছেন যে না এই ত্রাণ কার্যের জন্য এই টাকাগুলো? না দেখুন, এখন ত্রাণ কার্য চলছে, আমরা যেটা দেখছি আপনাকে জানিয়ে রাখি, আমরা ত্রাণ কার্য চলছে এই মুহূর্তে। যে 40 কোটি টাকার কথা আপনি বলছেন এসডিআরএফ এর ফান্ড থেকে রিলিজ করা হয়েছে, অ্যাডভান্স রিলিজ করা হয়েছে, সেটা এবার রাজ্য সরকার বিভিন্নভাবে, প্রথমে 5,000 কোটি বলা হয়েছিল, তারপর সেটা 15,000 হয়েছে, এখন 18,000 হচ্ছে। কারণ যত দিন যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণগুলো সেগুলো দেখে যাচাই করে তারপরে সেগুলো এস্টিমেট করা হচ্ছে। এবার যখন ত্রাণের কথা হচ্ছে, প্রশাসনের তরফ থেকে ত্রাণ কার্য চলছে, এবং এই যে প্রথম দিন থেকে উদ্ধার কার্য থেকে শুরু করে ত্রাণ কার্য প্রশাসনের তরফ থেকে প্রশাসন করছে, এবং কোথা থেকে টাকা আসছে, প্রশাসন কোন খাতের টাকা ত্রাণে ব্যবহার করছে, সেটা প্রশাসন হয়তো পরে রাজ্যবাসীর কাছে যদি সামনে আনে সেটা আনতে পারবে। কিন্তু এই মুহূর্তে ত্রাণ চলছে, আমরা দেখছি প্রশাসনের তরফ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে, ত্রাণ বিলি করা হচ্ছে, কোথায় কতটুকু সেটা পরের বিষয়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন সংস্থা, ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, বিভিন্ন বাণিজ্য মহল থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হচ্ছে, এবং সেখান থেকেও সেটা ত্রাণের করে প্রশাসনের তরফ থেকে আবার মানুষের পাশে পৌঁছচ্ছে। তো এই হচ্ছে ত্রাণের চিত্রটা। এবার আপনি বলুন কি আপনি বলছেন? না, ত্রাণের চিত্র তো না, আমি যেটা বলছিলাম আর কি, এখন ধরুন ত্রাণ বলতে আমি যেটা বুঝছি মানে যেটা চলছে আর কি, আমার মনে হয় ধরুন হয়তো কাউকে কাপড় দিল, বা তাদের খাদ্যদ্রব্য চাউল দিল, বা রেশন দিল, বা আটা দিল, এই সমস্ত দিল। কিন্তু কোনো স্কুলে বা যেখানে বাচ্চাদের এই সমস্ত বইপত্রগুলি নষ্ট হয়েছে, সেই বইগুলো দেওয়া হচ্ছে বলে আমার কাছে কোনো খবর নেই। এখন এটা হচ্ছে প্রশ্ন, আমি যেটা বলছিলাম এটা হচ্ছে প্রশ্ন, বই দেওয়া হচ্ছে কিনা, খাতা কলম দেওয়া হচ্ছে কিনা, শিক্ষা সামগ্রী দেওয়া, এই সমস্ত কিছু দেওয়া হচ্ছে কিনা আমার জানা নেই। এখন ধরুন আপনার যে সমস্ত বেসরকারি বা এনজিও বা ধরেন সামাজিক সংস্থা বা ধর্মীয় প্রতিষ্ঠান, আশ্রম টাশ্রমগুলিও দেখছি দিচ্ছে, তারা কিন্তু আলু, ডাল আর তেল দিচ্ছে। বা ধরুন কোনো একটা বিশেষ পাড়াতে গিয়ে কটা বই বা কিছু পেন্সিল, খাতা, কলম দিল। কিন্তু এজ এ হোল সারা রাজ্যের যে অবস্থা, সেই অবস্থা বেসরকারি উদ্যোগে বা ধরুন এরকম কোনো সামাজিক সংস্থার উদ্যোগে বা এনজিওর উদ্যোগে টোটালি কিন্তু কিছুই, মানে আপনি যেটা বলতে চাইছেন মানে সেটা গুরুত্বপূর্ণ বিন্দু, একদম গুরুত্বপূর্ণ বিষয় যে গভর্নমেন্টকে ডিসিশন নিতে হবে যে কত দ্রুত
এই যে বাচ্চাগুলো যাদের পড়াশোনা এফেক্ট হয়েছে, এখন দেখুন ব্রিজটা মেরামত হয়ে যায়, এডুকেশনটা কিন্তু এমনিতেই ত্রিপুরার এডুকেশনের অবস্থা কিন্তু হালহকিকত ভালো না। এই কারণে যে প্রথমত আমি বলবো অন্য কিছু সমস্যা যাই থাকুক, স্কুলে এত টিচার শর্টেজ আর কি, মানে এক একটা হায়ার সেকেন্ডারি স্কুল 10 জন 12 জন শিক্ষক দিয়ে চলছে, তাহলে পড়াশোনার মানটা কোথায় হবে? এবং সরকারি সার্কুলার রোজ বেরোয়, এই সার্কুলার সেই সার্কুলার, টিচার এখন শিক্ষকতার পরিবর্তে বেশিরভাগই দেখা যায় ক্লারিক্যাল জব করতেই ব্যস্ত, মানে এই বিষয়গুলো আর কি। ক্লাস টিচিং বলতে আমরা যেটা বুঝি সেটার গুরুত্ব অনেকটা কমে গেছে, মানে হচ্ছে না। কিন্তু এখন আরেকটা ভয়ঙ্কর ব্যাপার সেবার, ধরুন যারা মিডল ক্লাস আছে তারা কোন রকম পুষিয়ে নেবে, এটা ঘটনা, বা ধরুন যারা মধ্যবিত্ত বলতে নিম্ন মধ্যবিত্ত তারাও পুষিয়ে নেবে, কিন্তু এর যে অংশটা, পরের যে অংশটা আমরা আগে দেখতাম এমনিতেই এই পর্যায়ে, মানে আর্থিকভাবে যারা দুর্বল, নিউ এডুকেশন পলিসির কারণে যে আগে আমরা রিক্সা ফুলার বা রাজমিস্ত্রির কাজ করে, ক্ষেত কামারের শ্রমিক কাজ করে, তাদের ছেলে মেয়েরাও যেভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতো, এখন বেসিক এডুকেশনটা খুবই অবস্থা ভয়ঙ্কর। এমনিতে নর্মালি আমি বলছি, আমার কলেজের এক অধ্যাপককে আমি একদিন জিজ্ঞেস করছিলাম সায়েন্সেরই, আমি বলছি তোমার যে কলেজে পড়াও কিরকম স্টুডেন্ট আসে, তখন আমাকে বললো যে ভয়ঙ্কর অবস্থা, মানে পাশ করে এসছে ঠিক আছে কিন্তু বেসিক নলেজ কিছুই নাই। তাহলে স্কুল এডুকেশনটা তো এমনিতেই অবস্থা খারাপ, তার মধ্যে গোদের উপর বিস্ফোরার মতো এখন এই বন্যা পরিস্থিতির কারণে যারা গ্রাস রুট লেভেলে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, যাদের দিন আনতে ফান্তা ফুরে, তাদের বাচ্চারা যে সমস্ত স্কুলগুলিতে পড়তো বা তাদের যে পরিবেশ, তাদের কাপড় নাই, চোপড় নাই, খাদ্য নাই, এখন ত্রাণ শিবিরতে গিয়ে তো তাকে খেতে হবে নাকি, কারো একটা সাইকেল ছিল সাইকেলটা ভাসিয়ে নিয়ে গেছে, কারো একটা হয়তো টমটম চালাতো সেটাও গেছে। এখানে শিক্ষার প্রায়োরিটিটা আপনি বলছেন তাহলে অনেক পরে আসবে, তাহলে শিক্ষার প্রায়োরিটি আসবেই, কিন্তু শিক্ষার জন্য যদি আমি বলছি গভর্নমেন্টের পক্ষ থেকে, যে আগে ওই যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে এই যে আগে শিক্ষা দপ্তর কি করতে পারে ওই ধরনের কোন ইনিশিয়েটিভ আমি দেখি। ঠিক আপনি বলছেন ত্রাণ সামগ্রী প্রশাসনের তরফ থেকে হোক, যেটা আপনি জানতে চাইছিলেন বা বলছিলেন, এবং বিভিন্ন এনজিও হোক, সংস্থা হোক, সংগঠন হোক, সবাই ব্যক্তিগত স্তরে হোক, ত্রাণ সামগ্রী সবাই দিচ্ছেন, এবং সেখানে বিক্ষিপ্তভাবে কেউ কেউ হয়তো কয়েকটা খাতা, পেন্সিল, বই, শিক্ষা সামগ্রীও দিচ্ছেন, ব্যাগও দিচ্ছেন। কিন্তু শিক্ষা দপ্তর থেকে গোটা রাজ্যের যেসব ছাত্রছাত্রীরা এই ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে, তাদের বই, খাতা, কলম সবকিছু দপ্তর থেকে দেওয়া হবে কিনা বা সরকারের তরফ থেকে উদ্যোগ থেকে দেওয়া হবে কিনা, সেটা নিয়ে আপনি বলছিলেন। এখানে আমি একটা ইনফরমেশন দিই। অলরেডি এডুকেশন ডিপার্টমেন্ট বিভিন্ন স্কুলে একটা তথ্য জানতে চেয়েছে যে কতজন ছাত্রের টেক্সট বই বা ইত্যাদি নষ্ট হয়ে গেছে। তারা যেটা বলেছে যে সার্কুলারটাতে যে আমরা বইগুলি দেব। এখন প্রশ্ন হচ্ছে ক্লাস 8 পর্যন্ত ফ্রি অফ কস্ট বই দেওয়া হয়, 9 অনওয়ার্ড বইগুলি ছেলে মেয়েদের কিনে নিতে হয়। গভর্নমেন্ট কিন্তু এটা বলেনি যে 9 অনওয়ার্ড যে 12 পর্যন্ত, আমি কলেজ বাদই দিলাম, এই যে বইগুলি নষ্ট হয়েছে সেটা ফ্রি দেবে কিনা, এবং শুধু বই দিলে তো হবে না, এবং কবে দেবে, কতদিন পরে, কতদিন সময় লাগবে, এখন এটা দেখতে হবে সরকারের কাছে এতগুলো স্পেয়ার বই থাকার কথা কিনা। আবার নতুন করে হয়তো ছাপাতে হবে, আবার প্রাইমারি অবধি আছে, ক্লাস 8 অবধি আছে, সুবেলবাবু যেটা বলছেন 9-10 এর বেলায় কি হবে। আর দ্বিতীয়ত হলো আপনি যেটা বলছিলেন যে গভর্নমেন্ট ডিসিশন নেবে, ডিপার্টমেন্ট জানতে চেয়েছে কোন স্কুলে কত, স্কুল থেকে রিপোর্ট পাঠাবে আইএসএ, আইএস থেকে ডাইরেক্টরেটে, এই সমস্ত আস্তে আস্তে আরো 15 দিন লাগবে। ঠিক আছে, না কিন্তু এখন তো যুদ্ধকালীন তৎপরতায় স্বাস্থ্য দপ্তর বলুন, আপনি পূর্ত দপ্তর বলুন, বিদ্যুৎ দপ্তর বলুন, সবাই কাজ করছে। তাহলে শিক্ষা দপ্তরে কি এখনো কি সেইভাবে এই স্লথ গতিতে চলবে, এই ফাইল টেবিলের পর টেবিল যাবে কি, মানে এখানে কি যাওয়া কি উচিত? বুঝতে পারছি না আর কি, সেজন্য এখানে এই জায়গাটা যাওয়া বোধহয় উচিত নয়, কারণ কিছু কিছু সময়ের দাবি এই মুহূর্তে যুদ্ধ তৎপরতায় কাজ করা। ছাত্র সংগঠন আমি দেখেছি যে তারা পুরনো বই কালেক্ট করছে, যাদের কাছে ফ্লাড এফেক্টেড হয়নি তাদের কাছ থেকে আগের ক্লাসের যে বইগুলি এগুলি কালেক্ট করছে, এগুলি কিছুটা সাপোর্ট তো দেওয়া যাবে, সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, এই ব্যাপারটা আছে। ঠিক, ওকে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে রাজ্যের শিক্ষার যে আমরা তো আলোচনা করছিলাম, শিক্ষার যে ক্ষতি হয়েছে সেটা অপূরণীয় ক্ষতি। এখন যে বাচ্চাটা 1 মাস ধরে পড়াশোনা করতে পারছে না বা পারবে না, তাকে আগামী দিনে বেশি পড়িয়ে কতটুকু হবে সেটা আমি জানি না, সেটা আপনারা ভালো বলতে পারেন। কিন্তু বন্যার প্রভাব আগামী দিনগুলোতে কিভাবে পড়বে, এবং এই মুহূর্তে শিক্ষার এই যে সমস্যা হলো শিক্ষা ব্যবস্থার, তার উত্তরণের পথ কি, কি করা দরকার দপ্তরকে খুব স্পেসিফিক ভাবে? ছোট্ট করে আমি স্পেসিফিক ভাবে কয়েকটা বিষয় বলছি যেগুলি এই মুহূর্তে আমার মনে হয় করা, যে অলরেডি প্রায় অর্ধেক
একাডেমিক সেশন চলে গেছে, তার মানে হাফ ইয়ারলি পরীক্ষা কাছে চলে এসেছে। হাফ ইয়ারলি পরীক্ষা সহ যে কোনো পরীক্ষা এগুলিকে একটু ডেফার করা দরকার এই মুহূর্তে। আচ্ছা, এবং তার সাথে বোর্ডের সাথে কথা বলে প্রয়োজনে তার সিলেবাস ইত্যাদি একটু বোঝা কমিয়ে দেওয়া। আচ্ছা, আরেকটা বড় ব্যাপার আছে যেটা ননীবাবুও বলছিলেন, যে বহু পরিবার আছে তাদের একটা মাত্র পোশাক নিয়ে বাড়ি সুতরাং তার স্কুল ইউনিফর্মও চলে গেছে। আচ্ছা, সুতরাং এই স্কুল ইউনিফর্ম হয় গভর্নমেন্ট থেকে দিতে হবে, অথবা অন্তত কয়েকদিন 3-4 মাস ইউনিফর্ম ছাড়া স্কুলে যাওয়ার পারমিশন দিতে হবে। যে পাঠ্যপুস্তক গভর্নমেন্ট বলেছে দেবে সেগুলিকে সমস্ত একদম 12 পর্যন্ত অন্তত এবারের জন্য ফ্রি দিতে হবে। যেমন 2টো স্কুল কমপ্লিটলি ড্যামেজ এবং 209টা স্কুল মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী পার্শিয়ালি ড্যামেজ, সেখানে প্রয়োজনীয় শেড দরকার হলে স্কুল তৈরি করা। এবং এখন বিভিন্ন স্কুলে পরীক্ষা মানে কিছু ফি প্রশ্ন আছে, সেই ফিগুলিকে মুকুব করার দরকার আছে। এবং হেলথের জন্য প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য, এটা যারা মিড ডে মিল খায় তাদের জন্য সাবান টাবান থাকে, প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য স্যানিটাইজেশন দরকার। এবং যখনই স্কুলটা খুলবে তাদের ছেলে মেয়েদের কাউন্সিলিং করা এবং স্পেশাল ক্লাস করা একটা দরকার, যে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য। মানসিক স্বাস্থ্য এবং যে গ্যাপটা হচ্ছে, কেউ কেউ তো পড়ছে, কেউ কেউ বাদ আছে, তাদের জন্য। আরেকটা বিষয় আমার মনে দরকার, যে সব স্কুলেই হয়তো পানীয় জল ব্যবস্থা ছিল, কিন্তু এই বন্যার পরবর্তী সময়ে পানীয় জলের যে গুরুত্বপূর্ণ, এটাকে খুব সিরিয়াসলি এটাকে রিস্টোর করতে হবে। যে কোনো জল এনে শুধু ফিল্টারে ঢেলে দিলাম তারপর সেটা পান করলো, এই বিষয়গুলি আমার মনে হয় যে ইমিডিয়েটলি দেখা সুন্দর। ওকে, রনিবাবু আপনার মতামত এই মুহূর্তে, মানে সবচেয়ে বড় প্রায়োরিটি কি হওয়া উচিত? এই যে বাচ্চাগুলো, তারা কিন্তু সাইকোলজিক্যালি তারা এখন কিন্তু ফার্স্ট্রেটেড, একদম সাংঘাতিকভাবে ফার্স্ট্রেটেড। শুধু তারা না, তাদের মা বাবারাও ফার্স্ট্রেটেড। এখন ওই সমস্ত পরিবারের মধ্যে কিছু আছে ধরুন অ্যাডভান্স স্টুডেন্ট, কিছু আছে ব্যাকওয়ার্ড স্টুডেন্ট। অ্যাডভান্স স্টুডেন্টগুলি যারা আছে ভালো দরিদ্র পরিবারের মেরিটোরিয়াস স্টুডেন্ট, এরা কিন্তু খুবই এখন মানসিকভাবে হচ্ছে তারা ভাবছে সবসময় যে আমি তো পিছিয়ে গেলাম, আমার সব শেষ। বিশেষ করে যারা ক্লাস 10-এ পড়ে, 10-এ যারা পড়ে, তারা তো আগের বছর মাধ্যমিক পরীক্ষাটা দেবে, তার না আছে টিউটর, না আছে কিছু। এখন সবকিছু মানে সে তার সম্পদ যা ছিল সবকিছু হয়ে গেল, পরিবারের সহায় সম্বল সবকিছু বেশি। এখন গভর্নমেন্টকে যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি এই বিষয়টা যদি হয়, স্কুলের পরিবেশটাকে ঠিক রেখে যেই স্কুলগুলিকে আগে স্কুলে যাতে যাওয়া, যেখানে টয়লেটটা নষ্ট হয়ে গেছে সেটাকে ঠিক করা, তারপরে ক্লাসরুমগুলিকে ছাত্রদের বসার উপযুক্ত করা, এবং শিক্ষকদেরকে অন্য কাজের বোঝা কমিয়ে যাতে তারা সব সময় বেশি করে, কারণ শিক্ষকরা তো নির্বাচনী ওয়ার্ড থেকে শুরু করে পঞ্চায়েতের লোক গণনা, জনগণনাও তো শুরু হবে, তো এই সমস্ত তো শিক্ষকদের উপর দিয়ে যায়। আমার বন্যার জন্য অনেক কাজ বেরোতে পারে, বোঝাগুলো যেহেতু সংখ্যাও কম, শিক্ষকও সংখ্যা অনেকেই আছে, বন্যা ত্রাণ শিবির অনেক শিক্ষককে ডিপোর্ট করে রাখা হয়েছে। ত্রিপুরা রাজ্যে প্রয়োজনের তুলনায় যেহেতু স্কুলগুলিতে শিক্ষকের সংখ্যাও কম, তো সুতরাং তাদের অন্য বোঝা কমিয়ে তারা যাতে একাডেমিক বিষয়টার দিকে নজর দেয়। আর গভর্নমেন্ট ওই যে রিপোর্ট আসবে কবে এই সমস্ত না করে, মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে যেরকম তেলের জন্য বা ওই ডাল নুন নিয়ে যেমন হেলিকপ্টার গেছে, ঠিক বই নিয়ে এখানে স্পট স্কুলে গিয়ে একদম স্পট গিয়ে কোথায় কোথায় নাই বাচ্চাদেরকে বলে সেখানে মানে ওই যে রিপোর্ট আসবে তারপরে সেখান থেকে বই অ্যালট করবে, এসব না করে এটা করা দরকার। তারপর অমুকের সার্টিফিকেট লাগবে, লোকালের একজনের পারমিশন লাগবে, এগুলো এই মুহূর্তে না করলে সবচেয়ে যেটা বেশি দরকার, যেটা অনেক সময় এগুলিতে ত্রাণ শিবিরগুলিতে হয়েছে, কারণ দেখা গেছে কি ত্রাণ শিবিরে কিন্তু লোক বেশি দিন ছিল না, কেউ একদিন, কেউ 1.5 দিন, কেউ 2 দিন চলে গেছে সেখান থেকে, বা চলে গেছে অনেক, ঠিক আছে তোমাদের বাড়ি ঘর এখন চলে যাও। কিছু কিছু রয়েছে যাদের এরকম পত্রপত্রিকা যা দেখি আর কি, সেখানে যাতে একদম টোটালি হিউম্যানিটেরিয়ান দৃষ্টিভঙ্গিতে কাজ করা, কোনো দল নাই, মত নাই, কিচ্ছু নাই, কাউকে কোনো বাছাবাছি নাই, মানে যে এফেক্ট হয়েছে তার কাছে যাতে সত্যিকারের যে এফেক্টেড তার কাছে যাতে তার ত্রাণ কার্যটা যায়। আরেকটা বিষয় সেটা রাজ্যের শিক্ষক সমাজের কাছে আমার থাকবে, শিক্ষকরা জাতির গড়ার কারিগর, জাতির মেরুদণ্ড বলা হয়। আমি বলবো যে সমস্ত শিক্ষক মশাইরা আছেন, তাদের যে এলাকাতে যিনি চাকরি করেন, স্কুলে গিয়ে উনি দেখবেন যে 50% স্টুডেন্টও আসছে না, অ্যাটেন্ডেন্স খুব কম হবে, এখন খুব কম হবে মানে তার ঘরই তো নাই, তার তো বাড়ি নাই, কিচ্ছু নাই। এখন ওই শিক্ষকদের
তারা যদি ডেইলি প্যাসেঞ্জারি না করেন, যদি স্কোপ থাকে, আমার মনে হয় যদি একটু পাড়ায় পাড়ায় ঘুরেন, ওই সমস্ত বাচ্চাদের কাছে বিদ্যালয়মুখী করার জন্য, হ্যাঁ বিদ্যালয়মুখী করার জন্য, এটা শিক্ষকরাই সবচেয়ে ভালো পারবেন আর কি। যদি এই যদি বাড়তি যদি সার্ভিসটা ওনারা দেন, তাহলে আমার মনে হয় এই যে কমিউনিটিটা সবচেয়ে বেশি ডিফারেন্ট কমিউনিটি, যে এডুকেশন ছাত্র কমিউনিটি আর কি, কারণ ওটা তো মানে মানে যে কোনো সময় রিপেয়ারেবল, কিন্তু এডুকেশনটা এমনিতেই পিছিয়ে গেছে। তো পিছানোটাকে মানসিকভাবে যদি ছাত্রদেরকে যদি আপনার ফিল্ডে যদি নামাতে হয়, তাহলে আপনার একমাত্র শিক্ষকরাই পারবে সবচেয়ে বেশি তাকে কাউন্সেলিং করে তার মনে জোরটা, হ্যাঁ তার মনে জোরটা দিতে, যে ভাববি না এই জায়গাটা কাভার করে নেই, এই কর সেই কর, তাকে একটা মানসিক ভাবে ঠিক মানে শক্তি যোগানোর কাজটা শিক্ষকরা করতে পারবে। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা করলেন। বিশেষ করে ছাত্ররা যারা আজ দেখবে আমাদের অনুষ্ঠান, অভিভাবকরা যারা দেখবে, তাদের অনেক কিছু হয়তো বোঝার রয়েছে, এবং কি কি প্রয়োজন দপ্তরের এই মুহূর্তে কি কি করা প্রয়োজন, সেই বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ ননীবাবু আপনাকে, অসংখ্য ধন্যবাদ সেবরবাবু আপনাকে, দুজনকে ধন্যবাদ। নমস্কার। দর্শক বন্ধুরা, আমরা যেমনটা কৃষি ক্ষেত্রে কৃষি দপ্তর, যেমনটা পূর্ত দপ্তর, বিদ্যুৎ দপ্তরের ক্ষেত্রে আমরা বলছিলাম যে সবাই এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ করছে, এবং যা যা করণীয় দপ্তরের, আমরা দেখেছি পূর্ত দপ্তর রাজ্যের যে যোগাযোগ ব্যবস্থাকে তাড়াতাড়ি দ্রুত ঠিক করার জন্য কিভাবে দিন রাত এক করে কাজ করছে, ঠিক একইভাবে একই হাল কিন্তু হাল ধরতে হবে শিক্ষা দপ্তরেরও। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। প্রবাদটা আজ রাজ্যের বুকে ভীষণভাবে প্রযোজ্য। বন্যায় আক্রান্ত বিপন্ন রাজ্যবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে সকল অংশের মানুষ। প্রশাসনের পাশাপাশি নিজেদের সাধ্যমতো বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠন এই মুহূর্তে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। ত্রিপুরা আবার ঘুরে দাঁড়াবে, কিন্তু তার জন্য ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকেও কিন্তু ভালো করে দাঁড়াতে হবে, আবার ঘুরে দাঁড়াতে হবে। একে অপরের হাত ধরে মানুষের জীবনযাপন আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে হবে, এবং শিক্ষা খাতে শিক্ষা ব্যবস্থারও কিন্তু ভালো নজর দিতে হবে। তবে এই মুহূর্তে যেটা আমরা বুঝতে পারছি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের, কিন্তু সেগুলোর পাশাপাশি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথাও কিন্তু মাথায় রাখতে হবে, এবং গুরুত্ব সহকারে যা আমাদের বিশেষজ্ঞরা বললেন সেই সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দপ্তর কি ভূমিকা নেয় সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো। তাই দেশ, দুনিয়া ও রাজ্যের সব নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।